হাসিনা তোমার কাছে মাথা নত করবে না এই জাতি। কি পরিণতি অপেক্ষা করছে ভারতের জন্য বাংলাদেশে? আমি যা দিয়েছি ভারত সেটি চিরদিন মনে রাখবে, কিন্তু কি দিয়েছেন ভারত যেটা চিরদিন মনে রাখবে এটা তো বাংলাদেশের জানার অধিকার আছে, ওটা কিন্তু শেখ হাসিনা বলেননি। তো আমি যে যখন স্যাংশন আমেরিকা দিবে বা দেওয়ার চেষ্টা করবে তখন তো আমেরিকাকে অনেক বুঝে শুনে দিতে হবে। ওই বড় ভাইদের কথা শুনা তোমরা আজকে যে অপকর্ম বা অপরাধে জড়াচ্ছ, একটা সময় এই বড় ভাইরা উপরে থাকবে না। কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না। আমেরিকাকে বুঝে শুনে স্যাংশন দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আগে আপনাদেরকে বিস্তারিত জানাই কি কি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে কি এমন জিনিস দিয়েছে যেটা সরকার বলেছে যে কোনো দিনও ভারত ভুলবে না, এমন একটি বক্তব্য নিয়ে মুখ খুলেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং কি জেল থেকে বের হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কঠিন অগ্নিঝরা বক্তব্য দিলেন বিএনপির একজন নেতা, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ডিবি হারুন আর রশিদের সাহেবের অ্যাকশন শুরু, ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবের অ্যাকশন শুরু, ধনীর দুলালদের আর রেহাই নেই। এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন নাইম আলী নামে একজন ব্যক্তি। আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো জিএম কাদের আর রাজনীতিতে সাহায্য সহযোগিতা করবে না আওয়ামী লীগকে, বিষয়টি নিয়ে আলোচনা করেছে মোস্তফা ফিরোজ। সর্বশেষ পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বাংলাদেশ এবং ভারত ইস্যু নিয়ে তিনি কিছু কথা বলেছে। তাই মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তাই চলুন সর্বপ্রথম পিনাকি ভট্টাচার্যের সেই ভিডিওটি আগে দেখে আসি। মালদ্বীপে ইন্ডিয়া পার্মানেন্ট জয় বাংলা হইল। চীনের সাথে সামরিক চুক্তি করেছে মালদ্বীপ। কয়েক বছর আগে যেই মালদ্বীপে ভারতপন্থী রাজনৈতিক দল ভোটে জিতেছিল, সেই দেশ থেকে ভারতকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হইল। এই একই পরিণতি অপেক্ষা করছে ভারতের জন্য বাংলাদেশে। বাংলাদেশ মালদ্বীপের মতো ছোট দেশ না, 18 কোটির দেশ। এই বাংলাদেশ থেকে বিতাড়িত হইলে ভারতের 7 সিস্টার জয় বাংলা হয়ে যাবে। ফ্রি ট্রানজিট, 10 লাখ ভারতীয়ের চাকরি, $14 বিলিয়ন এক্সপোর্টের টাকা, বাংলাদেশি ট্যুরিস্টদের টাকা, চিকিৎসা করার টাকা সব যাবে মাওয়ের ভোগে। মায়ের ভোগে না, এরিতা সাহেব, মাওয়ের ভোগে। চেয়ারম্যান মাও, চেয়ারম্যান মাও, সিনের চেয়ারম্যান মাও, সিনের চেয়ারম্যান হাঙ্গের চেয়ারম্যান। যারা জ্ঞানের বাক্য জারি ছিল যে 3.5% এক্সপোর্ট, এটা কোনো ব্যাপার না, এটা ম্যানেজ করে ফেলবি। মালদ্বীপে কত এক্সপোর্ট ছিল ইন্ডিয়ার? কিছুই না। তো ইন্ডিয়ার কি হইলো? গ্র্যান্ড পলিটিক্যাল ফেলিওর। বাংলাদেশেও গ্র্যান্ড পলিটিক্যাল ফেলিওর হবে ইন্ডিয়ার, যদি আমরা বয়কট আন্দোলনটা ঠিক মতো করতে পারি। বয়কট আন্দোলনে হাঙ্গের লাভ কি? অনেকে বলে যে আমরা ভারতের অর্থনৈতিক ক্ষতি করবার চাচ্ছি। জি না, ওইটা আমাদের লক্ষ্য না। আমরা কেন করছি বয়কট আন্দোলন, এটা আমার মনে হয় সবাই আবার মনে করায় দেওয়ার দরকার আছে। আসেন দেখি। বয়কট আন্দোলন নিয়ে কতগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ হয়েছে, এডিটর সাহেব এক এক করে দেখান। নিকি এশিয়া, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, সাউথ চায়না মর্নিং পোস্ট, কয়েকদিন আগে ডয়েচে ভেলে। কি কইছে সবাই মিলে? কি কইছে? কইছে ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এই জন্য বাংলাদেশের মানুষ বয়কট করছে, তাই না? সবাই বলছে। এবং সবাই কি বলছে? যে এই আন্দোলন ট্র্যাকশন পাইছে, মানে জনমানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। ওই যে নাইমুল ইসলাম খান কইছিল না যে এটার কোনো প্রভাবই পড়ে না। যে শুনেন, পিনাকি আমার অসাধারণ প্রিয় মানুষ, কিন্তু আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নেই। যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়েছে, নো আইডিয়া। তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া অ্যাট অল যে তাদের কথা কেউ কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোয়িং নাই। হ্যাঁ নাইমুল ভাই, আপনিও সাংবাদিক, ওরাও সাংবাদিক, দেখেছেন তো? হ্যাঁ, সাংবাদিকতা বাদ দেন, এখন রিটায়ার করেন, আপনার রিটায়ার করার সময় হয়ে গেছে। তো যাই হোক, এই যে ইন্ডিয়া যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এটাকে আমরা আগে কবে পারিছি এত জোরে? না, পারি নাই। সারা দুনিয়াতে জানাই দিচ্ছে ইন্ডিয়া ছোট প্রতিবেশীদের সাথে কি করে। আর ইন্ডিয়া যে হাসিনারে টিকায় রাখছে, এটা আমরা প্রতিষ্ঠিত করে ফেলছি মাত্র 1.5 মাসের বয়কটে। আচ্ছা, আর কি হয়েছে? আর কি লক্ষ্য আমাদের বয়কটের? ইন্ডিয়ার সারা দুনিয়ার কাছে মান সম্মান প্রত্যেকদিন ধুলায় মিশাই দিতেছি আমরা। আমরা দুনিয়াকে দেখাইতেছি ইন্ডিয়া মালদ্বীপে গদাম খায়, বাংলাদেশে গদাম খায়, নেপালে গদাম খায়, শ্রীলঙ্কায় গদাম খায়, ভুটানে গদাম খায়, পাকিস্তান আর আফগানিস্তানের কথা নাই কইলাম। তো উই নাকি আঞ্চলিক নেতা হবি, আমেরিকা হোক আঞ্চলিক নেতা বানাবি। হ্যাঁ, গায়ে মানে না আপনি মডল। আমেরিকা চোখে আঙুল দিয়ে দেখাই দিছি ইন্ডিয়া আঞ্চলিক নেতা হওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা? আমেরিকা আঙ্গারের সাথে ফাইজলামি করেছে না? হ্যাঁ, চালাকি করেছে না? আমেরিকারে আমাদের এটার জবাব দিতে হবে না? আমেরিকা কি জন্য এটা করতে পারছে আমাদের সাথে? কারণ হইতেছে পলিটিক্যাল এজেন্সি। এজেন্সি হইতেছে যে রাজনৈতিক কর্তা সত্তা, মানে আমরা পরিবর্তনের ঘটক, আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই হাতে নিতে পারি, এটারে কয় এজেন্সি, পলিটিক্যাল এজেন্সি। এটা আমাদের ছিল না।
আমরা তাকাইছিলাম যে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে, আর আমেরিকা এমন ভাব দেখাইছিল আমরা তোমাদেরকে কইরা দিতেছি। আমরা ভাবিছিলাম যে 1/11 এর পাপ আমেরিকা ধুইতে চায়, আর আমেরিকা ভাবিছিল বাংলাদেশের লোকেরা ভালো শুন। বাংলাদেশে এখন 1 নম্বর ঘৃণিত ব্যক্তি মোদি, 2 নম্বর হাসিনা, আর 3 নম্বর অপছন্দের দেশ হইতেছে আমেরিকা। আমেরিকার সাথে আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে মেলা ডিফারেন্স আছে, তাও আমরা মাইনে নিছিলাম যে ঠিক আছে হাসিনারে সরাইতে আমাদের সাহায্য করবে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের কিসের ঠেকা? আমেরিকা কোনটি উষ্টা খেলে আমরা এখন নৃত্য করবো, ওই যে গানটা দেন, আমরা গান দেন, আমেরিকা কতটি উষ্টা খেলে আমরা এটা করবো। যা ইন্ডিয়ার লগে ঘর কর, মোদির লগে ঘর কর। মুক্ত বাংলাদেশিদের বন্ধুত্ব পাইছিল তো, তাই পাত্তা দেয় নাই। আমাদের জেনারেশন যতদিন জিন্দা আছে আমেরিকার সাথে আমরা কিভাবে ডিল করবো, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব। যদি কখনো টের পাই যে এটাতে আমেরিকার লাভ আছে, ওর সব দতের মধ্যে যাবো না আমরা। আমাদের শিক্ষা হইলো যে আমেরিকা কখনো জনগণের পক্ষে থাকে না, কোনটি থাকেনি। পাকিস্তান ইমরান খানকে হটাইছে জনগণের বিরুদ্ধে গিয়া, ফিলিস্তিনে ইসরায়েলের কাঁচা খুলে সমর্থন করেছে জনগণের বিরুদ্ধে যায়, মিশরের সেনা শাসক আনছে জনগণের বিরুদ্ধে যায়, আর 1/11 করে হাসিনা কানছে। আর কি হয়েছে? আমরা সারা দুনিয়ার বাংলাদেশীদের মধ্যে এক অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি করতে পারছি, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়েছে। আসেন আমরা এখন দেখি জার্মানিতে বয়কটের ভিডিও ক্যাঙ্কাই চলিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জার্মানি থেকে বলছিলাম। তো ইন্ডিয়া বয়কট, আমি নিজেও ইন্ডিয়া বয়কট ট্রেন্ডকে সাপোর্ট করতেছি। সো আমি চাল কিনতে আসছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে আমি প্রডিউসার পাকিস্তান, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আমি নিজেও কিনি না কেনার চেষ্টা করি। সো তাই আমি চিন্তা করছি যে পাকিস্তানের চাল কিনবো, তবু ইন্ডিয়ার চাল কিনবো না। দেখছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, কাজের বুয়াকে কিভাবে রান্না করে আমাদের মা বোনেরা শিখাইতেছে বয়কট। শোনো ঝুমার মা, তুমি কোন নারিকেল তেল ব্যবহার করো? প্যারাশুট, ইন্ডিয়ান, ভারতীয় পণ্য, এটা বর্জন করবা। ওই যে জুই নারিকেল তেল দেশি, যেটা আমাদের দেশের, ওইটা কিনবা। এই যে ভারত ইন্ডিয়ার জিনিস কিনো না এখন থেকে, বুঝো না? বাবরি মসজিদ ভাঙ্গা এই যে তারা রাম মন্দির বানাইছে, জানো না? একদম না শোনো, এখন বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে, এখন সবাই এখন এই ভারতীয় পণ্য বর্জন করতেছে, বুঝছো? হ্যাঁ, তুলতেছি। ভারতীয় কোনো কিছু কিনবা না। তোমার এই তেল, সয়াবিন তেল কোনটা কিনো? হ্যাঁ, ফ্রেশটা দেখে হলেও বাংলাদেশি কিনা, আমি অবশ্য জানি না। রূপচাঁদা একবারই কিনবা না, রূপচাঁদা ভারতীয়, ইন্ডিয়ান, বুঝছো? এটা একদম কিনবা না। হ্যাঁ, দেখছেন? আর এই দেখেন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কি মেসেজ দিছে ইনবক্সে, কইছে যে দাদা খুব খুশি লাগিচ্ছে যে পরশুদিন ও বোনের বিয়া, তো বোনের বিয়ার বাজার সদাই যা আছে, যেমন তেল, পেঁয়াজ, রসুন, সবকিছু বাংলাদেশের প্রোডাক্ট হইতেছে। দাম একটু বাড়তি লাগলেও মনের মধ্যে একটা শান্তি অনুভব করতেছি যে টাকাটা আমার দেশের ভেতরে আছে। খুশিতে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমার ক্ষুদ্র ভ্রাতার বোনকে, মানে আমাদেরও ক্ষুদ্র বোনকে দোয়া করবেন, তার বিবাহিত জীবন যেন সুখের হয়। আর আমাদের এই লড়াইয়ের চাবি আমাদের হাতে, আমাদের পকেটে, কারো উপরে নির্ভর করতে হবে না, আমাদের কোথাও ধর্ণা দিতে হবে না, আমাদের লাঠিগুলি টিয়ার গ্যাস খাইতে হবে না, জেলে যেতে হবে না, শহীদ হতে হবে না। এই লড়াই শুধু আমরা গাজী হব। আর কি দেখেছি? আমরা ভারতীয় বাঙালিদের ভয়াবহ বুদ্ধিবৃত্তিক দৈন্যতা আবিষ্কার করেছি, আর চোখে আঙুল দিয়ে তারা দেখাই দিছে যে তারা আমাদেরকে কি চোখে দেখে। আগে কইতো না যে ইন্ডিয়া চিকিৎসা নিতে আইসেন না, কইতো না, এখন সুর পাল্টাইছে। দেখেন এখন কলকাতায় আসলে তো যেটা 500 টাকা খরচা হবে, সেটা মালয়েশিয়া গেলে 5000 টাকা লাগবে। তো আমরা জিগাইতেছে এটা কি আমার বাপে দিবে নাকি? আমার মরা বাপে ধরে টান দিতেছে, বুঝেছেন তো? কোনটি গিয়া লাগিছে, 2 দিন পরে ওটা পায়ে ধরবি, বুঝতে পারছেন তো? পায়ে এসে ধরবি যে দাদা মাফ করে দেন, আপনার দেশের লোকদের বলেন, আমরা তো ভাই একই ভাষায় কথা বলি। বলবে এসে, দেখেন লিখে রাখেন, এসে বলবে ওরা, যদি বয়কটটা ঠিক মতো করতে পারি। আমাদের গণতন্ত্র তো গেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে টান দিবে, আর আমরা বসে থাকবো না। বাংলাদেশের মানুষ পুতুল না, বাংলাদেশের মানুষ লড়াই করে রাষ্ট্র পেয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন এবং তার কথাগুলো শুনলেন। আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। কিছু বলার থাকলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আমরা 2 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো রুহুল কবির রিজভী। তিনি বলতেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বলেছে যে তাদের এমন একটা জিনিস দিয়েছি তারা কোনোদিন ভুলতে পারবে না। কি সেই জিনিস, কি এমন জিনিস দিয়েছে যেটা সারা জীবন ভুলতে পারবে না? তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, এমন কথা নিয়ে বক্তব্য দিয়েছেন রুহুল কবির রিজভী। চলুন তার মুখ থেকে শুনে আসি। শেখ হাসিনা যা দিয়েছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, আমি যা দিয়েছি ভারত সেটি চিরদিন মনে রাখবে। কিন্তু কি দিয়েছেন ভারত যেটা চিরদিন মনে রাখবে, এটা তো বাংলাদেশের জানার অধিকার আছে। ওটা কিন্তু শেখ হাসিনা বলেননি, কিন্তু আমরা নানাভাবেই তার আভাস পাচ্ছি। এইবার যে তিনি একটা ডামি নির্বাচন 7ই জানুয়ারির করলেন, এখানে প্রত্যক্ষভাবে 2-3টি দেশ তাকে সমর্থন দিয়েছে। তাছাড়া গণতান্ত্রিক বিশ্বে ছি করেছে। গণতান্ত্রিক বিশ্ব এটা কি বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচন? তো বলেনি।
তারা তীব্র সমালোচনা করেছে, কিন্তু ওটাকে শেখ হাসিনা পাত্তা দেননি। এখন আমরা দেখতে পাচ্ছি তার কিছু আভাস। একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পার্শ্ববর্তী দেশে, তারা ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনার আছে, এই একটু থামেন ভাই আপনারা, হাই কমিশনার আছে, তার সাথেও তারা দেখা করেছেন। তারা একটা করিডোর চায়। সেই করিডোর, এর আগে তো আপনার করিডোর দিয়েছেন শেখ হাসিনা ক্ষমতা আসার পরে। এই যে আপনার কি বলে যে আখাউড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আপনার আগরতলা, এটা তো হয়েছে। এখন তারা চাচ্ছেন ইন্ডিয়ার যে বালুরঘাট জেলা, তার যে হিলি সীমান্ত, সেইখান থেকে মেঘালয়ে যাওয়ার যে তরা বলে একটি জায়গা আছে, এইখানে একটা করিডোর চায়। কারণ এখন তাদেরকে 48 ঘন্টা ঘুরে, 48 আওয়ার্স ঘুরে তাদেরকে মেঘালয় রাজ্যে যেতে হয়। বাংলাদেশ মাঝখানে একটা অংশ ঢুকে আছে, এই জন্য অনেক ঘুরে যেতে হয়। এই যাতে ঘুরে যেতে না হয়, এই কারণে তারা এখন ওই করিডোরটা চায়, এই নিয়ে কথা বলতে এসছে। এই যদি করিডোরটা দেওয়া হয় তাহলে মাত্র 2 ঘন্টা লাগবে তাদের। এইটা বোধহয় ভিতরে ভিতরে কথা হয়েই ছিল আগে। এবার আমাদেরকে সমর্থন করো, আমরা তোমাদেরকে দেব। এবং তারা সমর্থন করেছে প্রকাশ্যেই, গোপনে তো না, প্রকাশ্যেই তারা সমর্থন করেছে। এখানে যে ভারতীয় হাই কমিশনার তারা এবং আরো অনেকে, তাদের ওখানকার মিডিয়া, এটা তো গণতান্ত্রিক দেশ নিঃসন্দেহে, সেখানে অনেকেই আবার সমালোচনাও করেছেন যে শেখ হাসিনা যে ক্রমান্বয়ে ডিক্টেটর থেকে ফ্যাসিস্ট হয়ে উঠছেন, এটাও বলেছেন, অস্বীকার করবো না। কিন্তু পলিসি লেভেলে, পলিসি পর্যায়ে সমর্থন দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই যে হিলি সীমান্ত থেকে তরায় এখানে একটা করিডোর। তার কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। জেল থেকে বের হয়েই অগ্নিঝরা বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করেছে বিএনপির একজন নেতা। প্রিয় দর্শক, চলুন 3 নম্বর ভিডিওটি দেখে আসি। হাসিনাকে চলাচল তো করি নাই আমরা, হাসিনা তোমার কাছে মাথা নত করবে না এই জাতি। আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের হাজার হাজার নেতা কর্মী ত্যাগ স্বীকার করেছে, গুণের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই, এই অত্যাচারের কাছে মাথা নত করে নাই, এই হাসিনার কাছে মাথা নত করে নাই আমরা। তারেক রহমান মাথা নত করে নাই বলে আজকে তারেক রহমানকে এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে, এই গণতন্ত্রের লড়াইয়ে একক নেতৃত্ব হিসেবে এই দেশের মানুষ দেখছে এবং দেখবে। হাসিনা তোমার কাছে মাথা নত করবে না এই জাতি। ইনশাআল্লাহ আমরা যদি এই কঠিন যুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ থাকি, তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং এই দেশের গণতন্ত্র, এই বাংলাদেশের মানুষ, এই দেশের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই বাংলাদেশ মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথমেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সময়ে তারেক রহমান যে নেতৃত্বকে বাছাই করে নিয়েছেন, জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত কমিটিকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমার বিশ্বাস যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, এই লড়াইটা অল্পের সময়ের লড়াই নয়। আজ থেকে 18, 19, 20 বছর আগে তারেক রহমান চিন্তা করেছিলেন, তারেক রহমান ধারণা করেছিলেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম করে বিজয় অর্জন করতেই হবে। যার কারণে তারেক রহমানকে, শুধু তারেক রহমানকে নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এই গণতন্ত্রের লড়াইয়ে আমরা যারা হাজার হাজার লক্ষ লক্ষ দেশের মানুষ, নেতা কর্মী আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে অত্যাচার এবং নির্যাতনের মুখে ঠেলে দিয়েছে এই ফ্যাসিবাদী শাসক, এই কর্তৃত্ববাদী শাসক। সেজন্যই এই বর্তমান ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে টার্গেট করেছে, জিয়া পরিবারকে টার্গেট করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে, এদেশের মানুষকে টার্গেট করেছে। তাই আজকে এই কঠিন লড়াই, এই কঠিন যুদ্ধে তারেক রহমান চিন্তা করেছেন আমাদেরকে এখন আমাদেরকে শুধু এই নির্বাচন পর্যন্ত নয়, শুধু আমাদেরকে দীর্ঘ লড়াই অবতীর্ণ হতে হবে এবং লড়াই করে আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে। এর কোনো বিকল্প নাই। হয়তোবা আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের হাজার হাজার নেতা কর্মী ত্যাগ স্বীকার করেছে, গুণের শিকার হয়েছে,
খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই, এই অত্যাচারের কাছে মাথা নত করে নাই, এই হাসিনার কাছে মাথা নত করে নাই। আমরা তারেক রহমান মাথা নত করে নাই বলে আজকে তারেক রহমানকে এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে, এই গণতন্ত্রের লড়াইয়ে একক নেতৃত্ব হিসেবে এই দেশের মানুষ দেখছে এবং দেখবে। আমরা দেশের তরুণ সমাজ, এই দেশের ছাত্র সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। তারপরও হাসিনা তোমার কাছে মাথা নত করবে না এই জাতি। আমাদের কাজ অনেক, আমাদেরকে অনেক লড়াই সংগ্রামে উত্তীর্ণ হতে হবে, আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম মোকাবেলা করতে হবে। বিশেষ করে এই তরুণ সমাজ, এই ছাত্র সমাজ, এই তরুণ এবং ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তাই উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আজকে যে আয়োজনটুকু করেছে, এটি আমাদেরকে সাহস দিয়েছে, এটি আমাদেরকে মনোবল দিয়েছে, এটি আমাদেরকে শক্তি জুগিয়েছে। এই সাহস, এই মনোবল, এই শক্তি তারেক রহমানের শক্তি, গণতন্ত্রের শক্তি, খালেদা জিয়ার শক্তি। ইনশাআল্লাহ আমরা যদি এই কঠিন যুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ থাকি, তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং এই দেশের গণতন্ত্র, এই বাংলাদেশের মানুষ, এই দেশের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই বাংলাদেশ মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। তো 6টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন। অবশ্যই আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন প্রিয় দর্শক শ্রোতা, 4র্থ নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সেটি হলো ডিবি হারুন সাহেবের অ্যাকশন শুরু, ধনীর দুলালেরা আর রেহাই পাবে না, এমন একটি টাইটেল একটি ভিডিও। চলুন দেখে আসি। আজকের এই ভিডিওটা যারা একজন গার্জিয়ান আছেন বা বড় ভাই আছেন বা একজন পিতা আছেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমেই যে কোনো একটা সমাজ বা রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে আগে গার্জিয়ান হিসাবে আপনাকে সচেতন থাকতে হবে। আর আমার যুবক ভাইদের প্রতি একটা বিশেষ বক্তব্য, ওই বড় ভাইদের কথা শুনে তোমরা আজকে যে অপকর্ম বা অপরাধে জড়াচ্ছ, একটা সময় এই বড় ভাইরা উপরে থাকবে না। আর আজকের দিনে যারা মামলা খাচ্ছ বা আসামি হচ্ছ, সারাটা জীবন কিন্তু এখানে আটকাই যাবে। বড় ভাইরা কিন্তু তোমাদেরকে তাদের কাজ আদায় করে নিচ্ছে, বিশেষ করে যারা এই ধরনের অপকর্ম জড়িত হচ্ছ। আর আমি ডিবি হারুন ভাইকে অতীতের বিভিন্ন সময়ের তুলনায় গত কয়েক মাস যাবৎ, বিশেষ করে নির্বাচনের পর থেকে ওনার প্রত্যেকটা পদক্ষেপ আমার মনে হয় যে এই মুহূর্তে পুরো বাংলাদেশের জন্যই কল্যাণকর হিসাবে চিহ্নিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে সারা বাংলাদেশে উঠতি বয়সের যে জেনারেশন আছে, তাদের মধ্যে কিশোর গ্যাং নামটা একটা বিশাল অবস্থান তৈরি করেছে। আপনারা সারা বাংলাদেশে দেখছেন যে শিক্ষিত বা অশিক্ষিত দুইটা সার্কেলই এই কিশোর গ্যাং হিসেবে কানেক্টেড হয়ে নানান অপরাধে জড়াচ্ছে। আর এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এতটা বেড়েছে যে এবার এটা নিয়ে র্যাব থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে ডিবি হারুন ভাইয়ের টিমও মাঠে নেমেছে। প্রথম দিনে 40-এর উপরে আপনার কিশোর গ্যাংয়ের বিভিন্ন সদস্যদেরকে গ্রেপ্তার করেছে। তবে ডিবি হারুন ভাইয়ের এই অংশের বক্তব্যটা খুবই জরুরি। আপনার গতকালকে এবং পরশুদিন রাজধানীর উত্তরা এবং মতিঝিল এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের 75 জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ হারুন ভাইয়ের নির্দেশনায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই গ্রেফতারকৃতদেরকে আপনার মানে এদের সাথে কানেক্টিভিটি টাকার এলাকার সাবেক এবং বর্তমান কাউন্সিলর, উপরে আছে পলিটিক্যাল লিডার, নানান বড় ভাই, এরা সকলেই কিন্তু কানেক্টেড, এমন তথ্য বলছে আমাদের হারুন ভাই। তিনি বলছেন যে গতকাল এবং আজ এই 2 দিনের অভিযানের পর গ্রেপ্তারকৃত কিশোররা এলাকার বড় ভাইদের নিয়ন্ত্রণে থেকে চুরি ছিনতাই থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে মাঝে মাঝে হত্যাকাণ্ড ঘটানোর মতো অপকর্মেও কিন্তু জড়িত আছে। বলছেন শুধু নিম্নবিত্ত পরিবার নয়, উচ্চবিত্ত পরিবারের সন্তানেরাও, ধনীর দুলালেরাও এই মুহূর্তে কিশোর গ্যাং গ্রুপের সাথে জড়িত হয়ে পড়েছে। তাদের পোশাক, চুলের কাটিং থেকে চলাফেরা সকল কিছুই ভীতিকর। এইসব ধনীর সন্তানরা প্রথমে মাদক সেবন করে পরে মাদক বিক্রিতেও জড়িয়ে যাচ্ছে। কিশোর গ্যাং সামাজিক অবক্ষয়ের কারণ হিসেবে উল্লেখ করে বলছেন অভিভাবকদের উচিত, যেমনটা আমি প্রথমে বলছিলাম, আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে, এই খোঁজখবরটা রাখা। গ্রেফতার করে কিশোর গ্যাং দমন করা যাবে না, এটুকু কিন্তু সত্য। আপনি একটা ছেলের আটকাইতে পারবেন, পরে তার গার্জিয়ান হিসেবে আবার আপনি যাইয়া, এখন ডিবি হারুন ভাই যাদেরকে আটকাইছে, এখন হবে কি, এদেরকে কোর্টে চালান করে দিবে। কোর্ট থেকে বড় ভাই বা যারা আছে উপরে বা তাদের পরিবারের গার্জিয়ানরা টাকা পয়সা খরচ করে যখন এদেরকে ছোটাই নিয়ে আসবে, কালকে এলাকায় আইসা এই যে জেলে গেছে, এটাও একটা ভাব। ফেসবুকে স্ট্যাটাস দিবে, জেলের তালা ভেঙেছি, অমুক ভাইকে এনেছি, অমুক ভাই আইসা কান্দে 2টা চাপ্পড় দিয়ে কইব, আর বেটা চিন্তা করিস না, আমরা তো পিছনে আছি, দেই খালো সামনে। এরকম কিন্তু নানান ধরনের ঘটনা কিন্তু ঘটে। এই জিনিসটাই আমাদের ডিবি হারুন ভাই বলছেন যে কিশোর গ্যাংদের আশ্রয় দেওয়া বড় ভাইদের পরিচয় প্রকাশ করা এখন সামনে থেকে আসবে। বর্তমানে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করছে, তাদের জিজ্ঞাসাবাদে যে সকল বড় ভাইদের নাম উঠে আসছে, তাদেরকেও আপনার গ্রেফতার করার ঘোষণা দিয়েছে ডিবি হারুন ভাই। তো হারুন ভাইয়ের বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করে এতটুকু বলি, সবকিছু আইন দেওয়া সম্ভব না।
এক্ষেত্রে পরিবারের সচেতনতা জরুরি। আপনার ছেলে 8, 9, 10-এ পরে আপনি একটা হুন্ডা কিনা দিচ্ছেন, আপনি তারে প্রতিদিন 1500 টাকা পকেট খরচ দিচ্ছেন, কি কাজে, কোথায় তার লাগে এই খরচটা? যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত হাত খরচ দিচ্ছেন, অপ্রয়োজনে একটা হুন্ডা কিনছেন, পিছনে 2 জন সহ 3 জন বসে, হেলমেট পরে না, ভুং ভাং ঘুরে, অতিরিক্ত টাকা দিয়া এরা বিভিন্ন গ্যাং বানায়, সেখানে অস্ত্র দেশীয় নানানভাবে, এগুলো কিন্তু কানেক্টেড, কারণ এই বয়সটাই থাকে জোশের। আর তো ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত জানাবেন। জিএম কাদের আর মানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সাহায্য সহযোগিতা করবে না, একটি নিউজ ভাইরাল হয়েছে। তো এই বিষয়টি নিয়ে মোস্তফা ফিরোজ কি বলতেছে, চলুন 5ম নম্বর ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জিএম কাদেরের প্রসঙ্গ আবারও। তিনি বলছেন কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না। তো এই কথার নানা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আমি একটু বলি। তার আগে উনি কি বলছেন? তিনি বলছেন কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না, আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাব, জনগণের ডিমান্ড বিবেচনা করে রাজনীতি করব, আমরা গণমানুষের স্বার্থ বিবেচনা করে কর্মসূচি ঘোষণা করব। দেখেন তার মধ্যে কত সব বিরোধিতা এই বক্তব্যের মধ্যে। প্রথম কথা হলো যে জাতীয় পার্টি কি তার নিজস্ব রাজনীতি করতে পারছে না। জাতীয় পার্টির এবার সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণটা কি তার জন্য যৌক্তিক ছিল নাকি অযৌক্তিক ছিল। দলের যেই নির্বাচনের আগে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেই তাদের একটা বৈঠক হয়েছিল 59 জনের মধ্যে একজন বাদে, সম্ভবত উত্তরাঞ্চলের ঢাকার উত্তরা এক নেতা ছাড়া বাকি সবাই 57 জন কি 58 জনই বলেছে যে এই নির্বাচনে অংশ নেওয়া যাবে না। রংপুরে যে তাদের ঘাঁটি, সেই ঘাঁটির যেই মিটিং, সেখানে সবাই, মোস্তাফিজুর রহমান মোস্তফা যেই মেয়র, রংপুর সিটির মেয়র, তারাও বলেছে যে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তারপর বলেছে যে যদি নির্বাচনে অংশ নিতে হয় 100 আসন দিতে হবে, তারপরে 10টা মন্ত্রী দিতে হবে, এই সমস্ত কথাবার্তা। যাই হোক, মোট কথা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের মনোভাব ছিল নির্বাচনে অংশ না নেওয়া। তাহলে সেই সিদ্ধান্তটাকে উল্টে দিয়ে তারা নির্বাচনে অংশ নিল। তাহলে কি এই কথা মানায় যে কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না? বাঁচানোই তো হলো। তাদের এই নির্বাচনে অংশগ্রহণ যেখানে নিজের দলের নেতা কর্মীরাই চায় না, সেখানে তারা অংশ নিয়ে কাকে সাপোর্ট করলো ক্ষমতাসীন দলকে, আওয়ামী লীগকে। তার বিনিময়ে কি হলো? তার বিনিময়ে তারা 11টা আসন পেল। 11টা আসন পেয়ে তিনি হলেন বিরোধী দলের নেতা, আরেকজন হলেন বিরোধী দলের মানে উপনেতা, আরেকজন হলেন চিফ হুইপ। এই তো মুষ্টিমেয় কিছু, কিন্তু অধিকাংশ নেতা বঞ্চিত হলো। সিনিয়র নেতারা যে কাজী ফিরোজ রশিদ, তারপরে আবু হোসেন বাবলা, তারা এখন বিক্ষুব্ধ হয়ে দলেরই একটা অংশ ভেঙে চলে গেল রওশন এরশাদের দিকে। দল ক্ষতিগ্রস্ত হলো, জনগণের যেই স্বার্থ বা মনোভাব তার দিকে তারা তোয়াক্কা করলো না। তারপরে বলছে যে আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাবো। এগিয়ে যাওয়াটা হলো কোথায়? মানে মৌলিক জায়গায় এসে তো জাতীয় পার্টি তার অবস্থানে ঠিক থাকতে পারলো না। জনগণের ডিমান্ড বিবেচনা করে রাজনীতি করবো, তো এটাও তো একটা স্ববিরোধী কথা। ডিমান্ডটা কোথায়? ডিমান্ড হলো জনগণের মনোভাব হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, তো সেই বিরুদ্ধে কি অবস্থান নিতে পারছে না। সংসদে টুকিটাকি একটা কথাবার্তা বলছে। কালকে যেমন তিনি বলছেন যে 3 ধরনের নির্বাচন হয়েছে, ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। তো যখন কি আবার প্রতিবাদ আসছে, বলছে যে এটা অনেকে বলে, এটা আমার নিজের বক্তব্য না, এটা মানুষ বলে, এটা হতেও পারে নাও হতে পারে। মানে খুব ভাষা কোনো বক্তব্যকে ওন করছে না। তো গণমানুষের স্বার্থ বিবেচনা করে কি কর্মসূচি দেবে? গত 10-15 বছরে জাতীয় পার্টি কি কোনো রাজপথে কোনো কর্মসূচি দিয়েছে? না। তারা রাজপ্রাসাদের রাজনীতি করেছে, মানুষের প্রজাদের কোনো রাজনীতি করেনি। তারা রাজপ্রাসাদের সুযোগ সুবিধা ভোগ করতে করতে তারা একদম সংকীর্ণ অবস্থায় বা একটা কোণঠাস অবস্থায় চলে গেছে। এই মধু হয়তো আর কিছুদিন খাওয়া যাবে, এরপরে তারা ফেলে দেবে। এছাড়া জাতীয় পার্টির কোনো মর্যাদা সরকারের কাছেও নেই। তিনি নিজেও তো বলেছেন যে জাতীয় পার্টিকে জনগণ মনে করে একটা গৃহপালিত বিরোধী দল, এবং তার দলে হচ্ছে সরকারের এজেন্টে ভরা। তো এই সমস্ত কথাবার্তা তিনি নিজেই বলছেন, আবার বলছেন নিজস্ব রাজনীতি করবে, কোনো দলের রাজনীতি তারা করবে না। যে কথাটা শিরোনাম, যে কোনো বিশেষ দলকে বাঁচাতে, তো বিশেষ দলকে তো বাঁচানো হয়েই গেল এক ধরনের বলতে গেলে। সেই দল, যে দল ক্ষমতা আঁকড়ে আছে 15 বছর ধরে, সেই দলকে সাপোর্ট করে তো বাঁচিয়েই দিল, যদি বলা যায় যে জাতীয় পার্টির কারণে এটা বাঁচানোটা ত্বরান্বিত হলো। তো সেই ত্বরান্বিত কাজটা করলেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। তাদের এই যে কথাবার্তার মধ্যে মানে কোনো যৌক্তিকতা নেই, স্ববিরোধী কথাবার্তা, এবং স্ববিরোধিতা করতে করতে জাতীয় পার্টি এখন ওই। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন এবং শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো আমেরিকা যে বাংলাদেশকে স্যাংশন দিবে, বুঝে শুনেই তাদেরকে দিতে হবে। আসলে আমেরিকা আবার বাংলাদেশে কিসের স্যাংশন দিতে যাচ্ছে, যেটা হয়তো এই লাইভ টক শোটি দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন ফেস দ্য পিপলের একটি লাইভ টক শো দেখে আসি। সবকিছুর জন্য কি জনগণকেই এই সাফারার হতে হবে? সাফারার জনগণই মূলত হয়, বাট এর দায়িত্ব নিতে হবে যারা
বিভিন্ন স্তরে বসে আছেন। যে গার্মেন্টসের উপরে স্যাংশন, গার্মেন্টসের স্যাংশনটা হলে অবশ্যই খারাপ হবে, কিন্তু আমি যে যখন স্যাংশন আমেরিকা দিবে বা দেওয়ার চেষ্টা করবে তখন তো আমেরিকাকে অনেক বুঝে শুনে দিতে হবে যে এই গার্মেন্টসের সাথে কারা জড়িত। এই ইস্যু নিয়ে করলে, আচ্ছা ধরেন পদত্যাগ করলে, তারপর অন্য সরকার এসে কি এটা সরকার আসলে কি করবে সেটা সেই সরকারের উপর ছেড়ে দিই। মাননীয় শিল্পমন্ত্রী যেটা বলেছেন এটা নিছক একটা এটা একটা মানে মানুষজন এই উক্তিটা নিয়ে খুব একটা পছন্দ করে না। আপেল এবং কুল খাওয়া ইত্যাদি, খেজুর খেজুর বা কুলের সাথে তো তুলনা হয় না, এটা একটা মানে খুব একটা সমীচীন হয়নি উক্তিটা। যাই হোক, তবু উনি বলেছেন উনি একজন অনেক তিনি বলেছেন যে আপেল খেতে হবে কেন, আঙ্গুর খেতে হবে কেন, এর বদলে বড়ই খান, অন্য কিছু খান। নো ওয়ান ক্যান ডিকটেট, এটা তো যার যার ব্যাপার। রোজার সময় আমাদের ম্যাক্সিমাম মানুষ, আমাদের দেশের যারা রোজা থাকেন বা রোজা রাখেন, তারা অনেকেই খেজুর পছন্দ করেন, আপেলও খান, এগুলা যার সে ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে কারণ কোনো এর পেছনে আসলে আমাদের আর্থিক অবস্থা একটা বড় ধরনের, আমি আসছি এক এক করে আমি আসছি। বর্তমান যে জিনিসটা দ্রব্যমূল্য নিয়ে যেটি আপনি বলেছেন, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি এবং বেড়ে যায়। আর মজুতদারি তো আমি মোটামুটি ভাবে দীর্ঘদিন, এটা 1-2 বছরের বিষয় না, বহুদিন ধরে শুনে আসছি এই বিষয়ে, এবং অনেকে অনেক কথাবার্তা বলেন, কিন্তু মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আজ পর্যন্ত আমি দেখিনি যে কোনো সংস্থা বা কোনো প্রেশার দিয়ে হোক বা কোনো যুক্তি দিয়ে হোক বা কোনো আইন কানুন দিয়ে হোক এটাকে বন্ধ করা যায়নি। দ্রব্যমূল্য বেড়ে যায় এবং একটা গোষ্ঠীর কাছে বা ইসের কাছে এটা সামারদার একটা জিম্মি থাকে করে, কেউ কেউ এই কৃত্রিম সংকটটা সৃষ্টি করে এবং মুনাফা বা ফায়দা নেওয়ার চেষ্টা করে। এটা সর্বজন স্বীকৃত, আমরা দেখেছি, এটা আমরা দেখি করে। সরকারের কাজটা কি? না না, সরকার কাছে তো অবশ্যই মনিটর করা, বা যারা যে সমস্ত দায়িত্ব আছে, কমার্স মিনিস্ট্রি বলি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, রিলেটেড মিনিস্ট্রি গুলা অবশ্যই নজরদারির মধ্যে রাখতে হবে। সেখানে ব্যর্থতা আছে বা থাকতেই পারে, এবং আমাদের দেশের সবচেয়ে বড় কথা হলো যার যে দায়িত্ব, সে দায়িত্বটা যথাযথভাবে সবাই পালন করে, এখানে একটা সন্দেহ। তুমি অনেকবারই বলেছে, একবার দেবেন, আজকের নতুন কোনো কথা না। এটা হলো আমাদের যার যে দায়িত্ব, যে যেখানে বসেছে সেই দায়িত্ব পালনে আমরা সবসময় পরিপূর্ণ মাত্রায় পালন করতে পারি না, এটা আমাদের একটা চরমতম ব্যর্থতা বিভিন্ন জায়গায়। এটা সবাই না, বাট এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের ব্যর্থতা, কিন্তু তাদের এই ব্যর্থতাকে আপনারা যে লুক আফটার করতে পারেননি বা সরকার পারছে না, সেটার জন্য সরকারের ব্যর্থতা স্বীকার করেন কিনা? আচ্ছা, তো যারা এখন না, এখন তো কেবলমাত্র নতুন মিনিস্ট্রি ফর্ম হলো, গভর্নমেন্ট ফর্ম হলো, এখন সমস্যা কিন্তু নতুন, সমস্যা তো প্রায় গত না সমস্যা তো পুরানো। আমি অলরেডি আই হ্যাভ সেড ইট যে সমস্যা অনেক পুরানো, এবং এসব আলোচনা হচ্ছে বহুদিন ধরে, বহু বছর ধরে। এখন যেহেতু নতুন কমার্স মিনিস্টার ইয়াং ডাইনামিক আসছে, আমি মনে করি সে তার বিজ্ঞতা দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারে ভালো, না হলে বুঝতে হবে এটাও তার ব্যর্থতা, সেও ফেল করবে তাহলে এই ক্ষেত্রে। যাই হোক, আর এটা একটা গোষ্ঠী বা একটা মানে গ্রুপ এটাকে নিয়ন্ত্রণ করে সবসময়, যেটা শুনে এসছি বা বলে, কোন সময় বলে মানে ব্যর্থতার দায় আসলে কে নিচ্ছে? জনগণ তো পে করতে হচ্ছে, জনগণ বড়ই খাওয়া শুরু করতে হবে মন্ত্রীর নির্দেশে বা মন্ত্রী পরামর্শে। জনগণকে কি সাফার করবে? মানে সরকার বা মন্ত্রী কেউ কি সাফার করেছে এ পর্যন্ত? এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, সবকিছুর জন্য কি জনগণকেই এই সাফার হতে হবে? সাফারার জনগণই মূলত হয়, বাট এর দায়িত্ব নিতে হবে যারা বিভিন্ন স্তরে বসে আছেন। আমাদের যেমন মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেটা কিন্তু সরকার তো চেষ্টা করে সবসময়। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনি দেখেছেন যে মানুষ যাতে কষ্টের মধ্যে না থাকে, সে সময় গত বছর রোজার সময় বা তার আগে বা চলমান টিসিবি কর্তৃক বিভিন্ন খাদ্যদ্রব্য কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবারও রোজার সময় নিশ্চয়ই বেশ কিছু খাদ্যদ্রব্য যাতে করে রোজাদারদের কোনো কষ্ট না হয় সেই জিনিসগুলো সরবরাহ করা হবে। সেটা চিনি বলেন, পেঁয়াজ বলেন, যেগুলো দাম হঠাৎ হঠাৎ করে খুব বেড়ে যায়। তবে যেটা আমরা ইতিমধ্যে খেয়াল রেখেছি বা শুনতে পাচ্ছি যে ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ যে কোনো মুহূর্তে এসে পৌঁছাবে বা পৌঁছানো শুরু করেছে মনে হয় ইতিমধ্যে, এটা আমি একদম আপডেট বলতে পারবো না। তো এটা আসলে পেঁয়াজের দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমরা কেন নিয়ন্ত্রণে রাখতে পারি না বা আমাদের ব্যর্থতাটা কোথায়, সেই জায়গাটা খুঁজে বের করে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সরকারের, যেহেতু সমস্ত দায় দায়িত্ব এসে পড়ে সরকারের ঘাড়ে। কিন্তু আসলে আমরা যে অবস্থা, প্রত্যেকটা স্ব অবস্থান থেকে যদি দায়িত্ব নিয়ে আমরা কাজ করি, তাহলে কিন্তু এসব সমস্যার সমাধান করাটা খুব একটা কঠিন বলে মনে হয় না। তবে কথা শুনতে হবে। আমাদের দেশে সবচেয়ে মুশকিল হচ্ছে যে জিনিসটা বুঝে বা যা, এবং সে যদি কোনো ভালো সঠিক বুদ্ধি দেয়, অনেকে নিতে চায় না। অনেক সঠিক সুন্দর আমরা দেখছি যে আসলে এই দায় কোনো পক্ষই নেয় না। আমরা দেখছি সরকার মতোই চলছে। আমরা দেখছি প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং কষ্ট হচ্ছে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। তো আমি তো ডিসএগ্রি করছি না, ডিসএগ্রি করছেন না, কিন্তু এটার ফলাফল কি? সরকারও ডিসএগ্রি করছে না। প্রধানমন্ত্রী আজকে নিজে স্বীকার করলেন যে দ্রব্যমূল্য এমন অবস্থায় চলে গেছে যে খুবই কঠিন অবস্থায় চলে গেছে। তিনি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু এই কথা আজকে স্বীকার করেছেন। স্বীকার করে লাভটা কি? জনগণ তো এই স্বীকার বলবে না, তাদের তো পেট ভরবে না। জনগণ কি করবে? আমি চাচ্ছি যেটা সবার জায়গা থেকে কাজ করতে হবে, স্বচ্ছতার সাথে, সততার সাথে। এই একটা ব্যর্থতা আমাদের মধ্যে আছে,
আমরা খুব ওই যেটাকে বলা হয় মানে গায়ে বাতাস লাগিয়ে চলার মতন একটা অবস্থা আমাদের, এটা খাস বাংলায় যদি আমরা বলি, আমরা কোনো জিনিসকে গুরুত্ব দিতে চাই না। এবং যদি কোনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বা সে যদি সেটাকে ম্যানেজ করতে পারে, সে আর ওটাকে ওভারলুক করে। কিন্তু আমি ইন জেনারেল যদি আপনি যে জিনিসটি বললেন এবং যদি আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করি যে আজকে দেশের বর্তমান পরিস্থিতিটাকে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়, মানুষ কষ্ট পাচ্ছে কেন, আসলে মানুষ কষ্ট পাচ্ছে এবং এটা কষ্ট থেকে পরিত্রাণ দিতে হবে। দায়িত্ব প্রথমে আসে সরকার, তারপরে হলো সর্বস্তরের মানুষের, সবাইকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতা করে এইটার থেকে মানুষকে আপনি মনে করেন কিনা এই যে বৃহৎ। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, মূল অংশগুলো বা মূল কথাগুলো। আশা করি আপনারা সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার কাছের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, যাওয়ার আগে বলি তারা আশা করি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।